করে দিন তাদের, তাহলে কিন্তু খুব বিপদের। বলছি জ্ঞানেশ কুমারকে আরো কড়া হওয়া উচিত ছিল এই মানে নিজের আইনে চলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনে চলা পশ্চিমবঙ্গ সম্পর্কে। দুর্ভাগ্যজনক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাংলাদেশে 20 বছর পর বিএনপি সরকার গঠন করলো, আমাদের রাজ্যেও সামনে নির্বাচন, এরকম কোনো পরিবর্তনকে আমরা আমাদের রাজ্যে দেখতে পাবো এবার? দেখুন, বাংলাদেশ সরকার গঠন করলো বলে যে এপারে ঘটবে তার আগে থেকেই আঁচ কিন্তু পাওয়া গেছে। যেভাবে চুরি জোচ্চুরি, লুট এবং তারপর কলার তোলা, আইন কানুনকে বুড়ো আঙুল দেখানো, সুপ্রিম কোর্টকে বুড়ো আঙুল দেখানো, মানুষের চোখের জল হাহাকার, তাকে নিয়ে হাসাহাসি করা, এই যে তৃণমূল সরকার রয়েছে তাকে বিদায় না দিলে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি তাদের সবার পক্ষে বিপদ, এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অনেক আগেই বুঝে গেছে। কিন্তু যেভাবে পুলিশ এবং ক্রিমিনালকে দিয়ে সরকারিভাবে লুঠের ষড়যন্ত্র করা হয়, মানুষকে ফাঁসানো হয়, তার জীবন, জীবিকা, প্রাণ, মান, ইজ্জত লুট করা হয়, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য সরকার পাল্টানো দরকার, এই কথাটা কিন্তু মানুষ ভাবছেন এবং তারা জেনে গেছে। নিজেদের মধ্যে অন্তর কলহে জর্জরিত বামফ্রন্ট, তারা যে মমতাকেই বারবার রেখে দিতে চেয়েছে, নো ভোট টু বিজেপি স্লোগান লিখে এর আগে প্রতিটা নির্বাচনে তারা তৃণমূলকেই জয়ী করতে চেয়েছে, বদলে হয়তো ভাগটাক পায়, যেহেতু তারা দিল্লির INDIA জোটে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ভাবুন, এখানে তাদেরই কর্মীদের, তাদেরই সমর্থকদের মমতা বন্দ্যোপাধ্যায় খুন করে, মারধর করে, লুটে, আর ওদিকে দিল্লিতে এখানে কুস্তি করে, ওখানে গিয়ে দোস্তি করে। তাদের মুখোশটা সরে গেছে। সিপিআইএম এর ক্যাডার রয়েছে, ভোটার নেই, কর্মী রয়েছে, তাদের তাদের যেভাবে মগজ ধোলাই করা রয়েছে, কর্মীরা রয়েছেন, তারা মনে করেন যে বিমান বসু বা লেনিন কালকে মুখ্যমন্ত্রী হবে, রোজ ভাবেন, ভাবুন। কিন্তু তারা যে পরিষ্কার তৃণমূলকে রাখতে চায় এ সর্বজন বিদিত। দ্বিতীয় জায়গা হচ্ছে যে মুসলমান সমাজ, যাদেরকে দুধেল গাই মনে করতেন, এই অসম্মানজনক উক্তি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, তাদের অন্যায় অরাজকতায় প্রশ্রয় দিয়েছেন। ভাই, অন্যায় অরাজকতা তুমি হিন্দু হও, মুসলমান হও, আমার দেশের নিয়ম অনুযায়ী যারা করবে তাদের বিরুদ্ধে তুমি শাস্তি দেবে। সেটা না দিয়ে আমরা ইদানিং কদিন আগেই বেলডাঙ্গাতেও দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুর রাজ্য ঝাড়খণ্ডে, বিজেপি বিরোধী রাজ্য, হেমন্ত সোরেন যিনি হেলিকপ্টার পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে ফুসকুড়ি হলে, বাবা সোনা 3 ঘন্টা 3.5 ঘন্টার পর গাড়িতে যেতে পারে না, তার রাজ্যে শ্রমিক মৃত্যু হলো। কি কারণে মৃত্যু, কেন মৃত্যু, সেটা পুলিশ বলবার আগেই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ করা হলো, পুলিশি নিরাপত্তায় এই অরাজকতা চলল, 30 ঘন্টা ধরে রেল অবরোধ চলল। সেখানে সংবাদ করতে গিয়ে সাংবাদিক সোমা মাইতি কিভাবে নিগৃহীতা হলেন, অত্যাচারিত হলেন, পুলিশের চোখের সামনে পুলিশ হেল্প করলো না, বোঝাই গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রয়েছে। তো ফলত ক্রমাগত আমার যারা ভোট ব্যাংক, তারা অন্যায় করলেও আমার দেশের আইন যা বলছে তা বাদ, এই কথাটা বারবার কিন্তু যারা মুসলমান সমাজের খেটে খাওয়া ছেলে পুলে নয়, যারা তৃণমূলের প্রশ্রয়ে গুলি বোম বন্দুক হাতে নিয়ে অরাজকতা করে প্রচুর টাকা ইনকাম করে, এই মুসলমান সমাজকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত যে করছে মমতা বন্দ্যোপাধ্যায়, তা মুসলমানরা বুঝতে পেরেছেন এবং কেউ কেউ নিজের দল তৈরি করছেন। কেউ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বি টিম। মুসলমানরা কিন্তু প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, যারা নিরপেক্ষ।
তারাও কিন্তু পরিষ্কার জানে যে যদি এই সরকার থাকে, সংখ্যালঘু সম্প্রদায়ের যুব সমাজের হাতে বোম বন্দুক গুলি তুলে দেবে, এরা চাকরি বাকরি দেবে না, হিন্দুদের মতোই তারা চাল ডাল চাকরি রেশন আবাস সবটাই চুরি করে তৃণমূলের পকেটে পুরবে। তাই প্রত্যেকেই কোথাও একটা মনস্থির করে নিয়েছে যে পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। এই আভাস তো পাওয়া যাচ্ছে 2024-এ এত লুঠের পরেও, এত ফলস ভোট, তখনও এসআইআর এর এত লক্ষ নাম বাদ যায়নি, ভুয়ো নাম। তার আগে থেকেই কিন্তু বিজেপিকে এককভাবে 40% ভোট দিয়েছিলেন এই বাংলার মানুষ, যেখানে তৃণমূল চুরির ভোট পেয়ে সব মিলিয়ে পেয়েছিল 47%। ভোটের হিসাবে 4-5% পিছিয়ে রয়েছে। এসআইআর এর নাম বাদ যাওয়া যদি সেই নাম ভুয়ো হয়, যা আটকাতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রমাণ দিয়ে দিয়েছিলেন যে এই ভুয়ো ভোটটাই আমাদের সম্পদ। ভারতীয় জনতা পার্টি বা কোনো সুস্থ মানুষ তারা বলেইনি যে এই ভোট কাদের। যে ভুয়ো ভোট, মৃতদেহ ভোট, ডাবল কার্ড ভোট, স্থানান্তরিত ভোট, আনট্রেসেবল ভোট বাদ যাচ্ছে, সেটাকে আটকাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেছিলেন এসআইআর হতে দেব না, বিএলওদের ধমকি চমকি দিয়েছিলেন, বিএলওদের নাম বাদ দিতে দেওয়া যাবে না। আপনারা দেখেছিলেন যে 2200 বুথে মানুষ মারাই যায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আর গুন্ডার ভয়েতে বিএলওরা সেই অন্যায় বা ভুল করেছিলেন। তারপর কিছুটা শুধরে নিয়েছেন, এখনো বেশ কিছু জল রয়ে গেছে বলে মানুষ বলছেন, আমরা জানি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাপে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে চাকরি করা রাজ্য সরকারি কর্মচারীরা, যাদের দিয়ে দেন না মমতা বন্দ্যোপাধ্যায়, থ্রেট করেন হয় পাড়ার ক্রিমিনাল ও পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেব, তাদের দিয়েই তিনি নির্বাচন কমিশনের এসআইআর এর কাজটা সারতে হচ্ছে এবং তারা প্রাণ ভয়ে রয়েছে। ফলে সম্পূর্ণ যে পরিশুদ্ধ লিস্ট তৈরি হয়ে গেছে, এ কেউই বিশ্বাস করছেন না। যাই হোক না কেন, তবুও যতটা বাদ গেছে, 58 লাখ বাদ গেছে, এরপর আজকে বোধহয় আরো 6.5 লক্ষের কথা শুনতে পাচ্ছি। মানে বলতে গেলে প্রায় 65 লাখ নাম বাদ গেছে। এরপর আর 21 তারিখ বোধহয় ফাইনাল ফলাফল, 28 তারিখ বেরোবে, সেখানে জানতে পারা যাবে কত। কিন্তু ভেবে রেখে দিন 24 সালে এই চুরির ভোটেই তৃণমূল জিতেছিল এবং বিজেপিকে তার উপেক্ষা করেও মানুষ ভোট দিয়েছিল 40%। এবং যদি এসআইআর হয়, ভুয়ো ভোট, তৃণমূলের ছাপ্পা ভোট সরে যায়, তো তাহলে সেই সংখ্যা 2026-এ কত হবে বা মানুষ কত ভোট দেবে বিজেপিকে তৃণমূলের বিরুদ্ধে, সবাই বুঝতে পারছেন। দেখুন, সেই ক্ষমতা তো নির্বাচন কমিশনের তাদের রয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক গণেশ কুমার বাবুর বোধহয় বোঝা উচিত ছিল যে এটা পশ্চিমবঙ্গ, এখানে সুপ্রিম কোর্টের আদেশ মানা হয় না, এখানে ভারতীয় আইন কানুন ন্যায় সংহিতায় যে যে ধারা বলা রয়েছে, তৃণমূল সেই ধারা তোয়াক্কা করে না। 2021 সালে মানবাধিকার কমিশন তারা যখন এই হাজার হাজার ভারতীয় জনতা পার্টির কর্মীদের খুন, মারধর, লুট, ধর্ষণ করেছে, তখন তদন্ত করতে এসে তারাই মার খেয়েছিলেন এবং তারা রিপোর্ট দিয়েছিলেন যে এই রাজ্যে আইনের শাসন চলে না, শাসকের নিজস্ব তৈরি আইন চলে। এটা যদি বুঝে প্রথম থেকেই গণেশ কুমার বাবু তিনি যদি কড়া বন্দোবস্ত নিতেন যে ভোটে জল মেশাচ্ছে এই 4 জন তো নয়, হাজার হাজার বিএলও বা এই পরিচ্ছন্ন ভোটার তালিকা তৈরিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারি কর্মীরা রয়েছেন, তারা প্রাণ ভয়ে অস্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বাধ্য। এই কড়া শাস্তি তিনি যদি আগে দিতেন, তো তাহলে আরো ভুয়ো ভোট বাদ দিতে এই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীরা দেখতেন নিজেরাই তৎপর হয়েছে। তো যাই হোক, কদিন পরেই তো ভোটার লিস্ট বেরোবে, তার মধ্যে তারা যা করবার করে দিয়েছেন। আর গণেশ বাবু তো বুঝেই গেছে যে এটা অন্য রাজ্য নয় যারা আইন কানুন সংবিধান মেনে চলে। আগে হলে অনেক বেটার হতো, আরো অনেক পরিচ্ছন্ন ভোটার তালিকা হতো। কিন্তু জানি না, বহু মানুষ সন্দেহ প্রকাশ করছেন, ইভেন আমি ব্যক্তিগতভাবে করছি,
যে তৃণমূল পুরো ক্লিন বা সঠিক ভোটার তালিকা তার রাজ্য সরকারি কর্মচারীদের এমন প্রাণ ভয় দেখিয়েছে যে সম্পূর্ণ পরিচ্ছন্ন তো হয়েছে কিনা দ্বিধা থেকে যাচ্ছে। তো দেখা যাক, যদি 4 জনকে এখনো এফআইআর করার কথা বলা হয়েছিল অনেক মাস আগে, তখনই যদি চাপটা দিতেন জ্ঞানেশ কুমার, তাহলে কিন্তু এই বিপর্যয়টা ঘটতো না। তিনি ভেবেছিলেন যে অন্য রাজ্যের মতো এই রাজ্য কিছুটা হলেও সংবিধান আইন কানুন মেনে চলে, আসলে তো ঘোড়ার ডিম। তিনি আগে করলে ভালো হতো, কিন্তু দেখা যাক। এই নন্দিনী দেবী, তিনি তো বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাবার জন্য এবং বড় অংশের একটা আইএস আইপিএস অফিসার, আইন কানুনকে শিখিয়ে তুলে দিয়ে নিজের পড়াশোনা শিখে তারা যে যোগ্যতা অর্জন করেছেন মানুষকে সেবা করবার জন্য, আইএস আইপিএস তো উনি বেড়াতে আসবার জন্য হননি তারা, কিন্তু সেখানে কোথাও যেন জলাঞ্জলি দিয়ে তাদের কোনো একটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলের সঙ্গে যেন অলিখিত শর্ত হয়েছে যে আমাদের 2 নম্বরই আপনারা কি করে ঢেকে দেবেন, তার বিনিময়ে আমরা আপনাদের উপহার দেব। সেটা কি উপহার আমরা জানি না, কিন্তু বারবার দেখেছি এই রাজ্যের সম্মানীয় আইএস এবং আইপিএস অফিসারদের একটা বড় অংশ, ডিএমদের, এসপিদের একটা বড় অংশ, তারা ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করে এবং এই সরকার যা যা দুর্নীতি করে সেটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে অনেক জায়গাতেই। কিছু স্বচ্ছ লোক রয়েছেন। নন্দিনী দেবীর সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আগ্রহের কারণ, তার প্রতি এত সৌজন্য স্নেহ ভালোবাসার কারণ পাপ ঢাকার সূত্র ছাড়া তো আর কিছু হতে পারে না। তাই না, জ্ঞানেশবাবু যদি কড়া ব্যবস্থা নিতে পারেন ভালো, বড় দেরি হয়ে গেল। এর আগে যদি করতে পারতেন তো তাহলে পশ্চিমবঙ্গের মানুষ অনেকটা বেঁচে যেত। এসআইআর এর নথি যাচাই করে দেখা যাচ্ছে কোথাও আপলোড হয়েছে সাদা কাগজ, আবার কোথাও আপলোড হয়েছে সংবাদ মাধ্যম মানে খবরের কাগজের অংশ। দেখুন, এই যে রিপোর্ট আপনারা পাচ্ছেন, লোককে প্রথমে গুলিয়ে দেওয়াতে একটা হয়েছিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মানুষকে বারবার ডেকে হয়রানি করছে, উল্টো পাল্টা তথ্য যাচাই করছে। কি সে সোজা করে দেখতে গেলে পরিষ্কার, কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা অফিস, যে কোনো রাজ্যে যখন নির্বাচন হয়, শুধুমাত্র এসআইআর নয়, তারা পরিষ্কার যখন স্বচ্ছ ভোটার তালিকা, ভোট গ্রহণ পদ্ধতি কি হবে সেই বিষয়ে কাজ করবার জন্য উক্ত রাজ্যের রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগে যারা রয়েছেন তাদের চিঠি দেন, এক্ষেত্রে চিফ সেক্রেটারি, যে আপনার রাজ্যের কর্মীদের দিয়ে আমরা যেভাবে চাইছি সেইভাবে স্বচ্ছতার সঙ্গে ভোট গ্রহণের পদ্ধতিতে কাজ করতে হবে। কাজ করেন কারা? সেই রাজ্যেরই যারা রাজ্য সরকারি কর্মচারী তারা। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি অন্য রাজ্য থেকে লোক নিয়ে এসে কাজ করান সরকারি অফিসার নিয়ে? না, জেনারেলি দেখা যায়নি। এটাই প্রবণতা নয়। যাই হোক, ক্রমাগতভাবে যে যে নামের বানান ভুল, ছোটখাটো ব্যানার্জি যে বন্দ্যোপাধ্যায়, বিমল যে বিমল, এগুলো অনায়াসেই যারা যারাই কাজ করছিলেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। জাস্ট মানুষকে হেনস্থা করবার জন্য তারা করছেন ভুল, যে সমস্যা ইয়ারও তারা ইজি মিটিয়ে দিতে পারেন। তারা না মিটিয়ে দিয়ে ওই ভুলটাকে রেখে দিয়ে তারা নির্বাচন কমিশনকে বদনাম করবার জন্য আঙুল তুলে দিয়ে বলেছিলেন তো নির্বাচন কমিশন বলেছে নিখুঁত ভাবে করতে, দোষটা ওদিকে চাপিয়ে দিচ্ছিলেন। এবং এই ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে তারা রয়েছেন, আবার প্রমাণিত হয় যে আপলোড হচ্ছে যে যে কাগজগুলো নথির নামে, সেগুলো আপলোড কারা করছে? পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারীরা, যারা পুলিশ এবং ক্রিমিনালের ভয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, যে গুলিয়ে দাও, অসভ্যতামি করো। সেই সিস্টেমটা চলছে, আবার প্রমাণিত। একজন মা 2 বাচ্চার জন্ম দিয়েছে 1 মাসের গ্যাপে, বাবার নাম 1, সন্তান 100টার উপরে, কারুর জন্মের আগেই বার্থ সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। এই নানাবিধ বিস্ময়কর তথ্য আমরা উঠে আসতে দেখেছি।
তাহলে এই বিষয়গুলো কাজ করছেন কারা? এই পশ্চিমবঙ্গে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অফিসাররা, যারা এই ডেটাগুলো তৈরি করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে পাঠাচ্ছেন এবং মিডিয়া জানতে পারছে। তাহলে ভুলটা করা হচ্ছে পরিকল্পিতভাবে এখান থেকে, আর আঙুল তুলে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে। আবার বলছি, জ্ঞানেশ কুমারকে আরো করা হওয়া উচিত ছিল এই মানে নিজের আইনে চলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনে চলা পশ্চিমবঙ্গ সম্পর্কে। সবাই জানে এই ভুলগুলো তৃণমূলীয় চাপে ভুল। আপনি যেখানে বসে কথা বলছি তার অনতি দূরেই অশোকবাবু বলে একজন বিএলও আত্মহত্যা করেছিলেন। তৃণমূল চাপ দিয়েছিল যে ভুয়ো নাম রাখতেই হবে। তৃণমূলের বিএলএ 2 এবং একজন তৃণমূল মহিলা নেত্রী, তার চাপে, আমার বানানো কথা নয়। তিনি যখন সুইসাইড করেছেন, আত্মহত্যা করেছেন, তার স্ত্রী কাঁদতে কাঁদতে এই বয়ান দিয়েছে যে ভুয়ো নাম না রাখলে রাস্তায় বেরোলে শুধু আপনাকে না, আপনার পরিবার পরিজনকে মেরে ফেলা হবে। তিনি আত্মহত্যা করেছেন। জ্ঞানেশ কুমার বাবুদের কাছে নিশ্চয়ই এই রিপোর্টগুলো ছিল যে এটা সেই রাজ্য নয় যে আইন মেনে চলে। জানি না, বাকিটা তাদের ব্যাপার। তবে অনেকটা স্বচ্ছ হয়েছে, পুরোটা কি হয়েছে জানি না। সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ডিএ দেওয়া হয়নি, সেজন্য আদালত অবমাননার জন্য নোটিশ পাঠানো হয়েছে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রকে। কে পাঠিয়েছেন? সুপ্রিম কোর্ট। পাঠানো উচিত তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যিনি কালো শাল গায়ে দিয়ে ওখানে হম্বিতম্বি করতে গিয়েছিলেন, আইনজীবী সাজতে গেছিলেন, আইনজীবী ভাড়া করেও। আমি জানি না, সম্মানীয় সুপ্রিম কোর্ট, সম্মানীয় নির্বাচন কমিশন, তারা কি জানেন না যে পশ্চিমবঙ্গে যাবতীয় দুর্নীতি, অরাজকতা একজনের নির্দেশেই চলছে? মুখ্য সচিব বলুন, অর্থ সচিব বলুন, তারা খেলনা পুতুল মাত্র, তারা সবটাই জানেন। এই দেখুন না, এই 7,200 কোটি টাকার উপরে যে কয়লা চুরির তদন্ত, যার ইনভেস্টিগেশন করতে গিয়ে আইপ্যাক এবং প্রতীক জৈনের বাড়িতে ঢোকার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ফাইল ডাকাতি করে নিয়ে বেরিয়ে গেলেন, সেই মামলাতে ফেসে যেতে পারেন সেই বুঝে লোকে বলছে যে কংগ্রেস নেতা, সুপ্রিম কোর্টের মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ আইনজীবী, যিনি আমাদের ট্যাক্সের টাকায় মামলা লড়ে কোটি কোটি টাকা রোজগার করেন, তার হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল এবং মামলা সেদিন আর উঠল না, পিছিয়ে গেছে মামলা। এই কদিন পরে আবার আছে। অর্থাৎ প্ল্যান বানাতে হবে কি করে গুলিয়ে দেওয়া যায়। এই সবটাই তো সম্মানীয় সুপ্রিম কোর্ট জানেন, যে তারা বিভিন্ন রায় দেন, এই রাজ্য মানে না, এবং তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশে এই অরাজকতা চলছে, এই এত বড় সর্বনাশ। নিজের রাজ্য সরকারি কর্মচারী যারা কাজ করে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যেতে পারেন বা কাজ করতে পারেন সরকারি, বা এই সরকার চলছে। নিজের সংসারের কর্মচারীদের ন্যায্য ডিএ আটকাবার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করেছিল, এই কপিল সিব্বলকেই টাকা পাইয়ে দিয়েছে। তারপর তারা বলেছিলেন যে পরিষ্কার ডিএ দিতে হবে, এবং সেই ডিএর ইমিডিয়েটলি 25%, 10,400 কোটি টাকা, এবং আর এপ্রিলের মধ্যে বাকি 75% দিয়ে দিতে হবে। তার পরের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বিবৃতি ছিল, ঠিক আছে দেখছি, আলোচনা করব, ভাববো। অর্থাৎ না দেবার ছকে যাচ্ছেন এবং ইলেকশনের মুখে কল্পনার কিছু ভাতা ঘোষণা করে শূন্য করে দেওয়া পশ্চিমবঙ্গের ভাড়ার নিয়ে তিনি মানুষের ভোট কেনবার জন্য একটা বাজেট তৈরি করেছেন, কি করে টুপি পরানো যায়। সবটাই তো দেখতে পাচ্ছেন সম্মানীয় সুপ্রিম কোর্ট। মানুষের সঙ্গে প্রতারণা করবার জন্য যারা ইচ্ছা করে মানুষের ক্ষতি করছে, এত লাখ লাখ রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষতি করছে, জেলে পুরে দিন তাদের, না তাদের মাথাকে ধরে পুরে দিন। বহু ঘটনা ছিল, জানি না তারা এত দেরি করেন কেন, বা এত সময় দেন কেন, কে বা কারা জড়িয়ে রয়েছে জানি না। আর কেনই কংগ্রেস নেতা কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভিকে দিয়েই সুপ্রিম কোর্টে মামলা লড়ানো হয়,
এবং বিচার পদ্ধতি যাতে দেরিতে হয়, ঝুলিয়ে দেওয়া যায়, তার একটা পরিকল্পনা করা হয়। কড়া ব্যবস্থা অবশ্যই নিতে হবে, নাহলে কি হচ্ছে না, আইন কানুনের উপরে তৃণমূল যেভাবে বেঁচে যাচ্ছে বা বেঁচে যাওয়াটা দীর্ঘায়িত হচ্ছে, এটাকে দেখে কিন্তু সম্মানীয় সুপ্রিম কোর্টের উপরেই মানুষের কোথাও যেন একটা ভুরু আস্তে আস্তে কুঁচ করছে। এমনটা হওয়া একদমই উচিত নয়, কারণ আমাদের শেষ বিশ্বাস, শ্রদ্ধা বা ভয়ের জায়গা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। সেগুলো সম্পর্কে যদি সাধারণ মানুষের এই ধারণা তৈরি হয়, তাহলে কিন্তু খুব বিপদের। পুরুলিয়ার যে পরিযায়ী শ্রমিক মারা গেছে, তৃণমূল এক্স হ্যান্ডেল একটা পোস্ট করেছিল, ওটা ডিলিটও করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলছে তদন্ত সাপেক্ষ। তার বাড়িতেও গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা থেকে পুরুলিয়া চলে যেতে পারলো, একবার আনন্দপুর যেতে পারলো না? কেন যাবেন? আনন্দপুরে ঘটনাটা তো পুরো, মানুষ যে জ্যান্ত পুড়ে মারা গেল, সেটা তো তৃণমূলের মাসকাবারি লক্ষ লক্ষ টাকার যে চাঁদা আসতো ওখান থেকে, ভাড়া আসতো, তার জন্য তো অবৈধ নির্মাণ। যে ডিপার্টমেন্টে নির্মাণ হয়েছে সেই ডিপার্টমেন্টের মন্ত্রী কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভূমি এবং ভূমি রাজস্ব। ওই জলা জমিতে যে কারখানা বা কোনো কিছু বানানো যায় না, এটা তো সারা ভারত জানে। শুধু তাই নয়, ওয়েটল্যান্ড নিয়ে, সারা পৃথিবীতে জলাজমি নিয়ে যে যে সংস্থাগুলো কাজ করছে, আন্তর্জাতিক মানচিত্রে এই জায়গাটা রয়েছে। তার উপরে তো সব মানে শখানেকের কাছাকাছি এই অবৈধ নির্মাণ করেছে লোকাল তৃণমূল নেতা, কাউন্সিলর এবং ভূমি রাজস্ব মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গ্রিন সিগন্যাল না থাকলে জলাজমি বুঝিয়ে ওই জায়গায় অবৈধ নির্মাণের গোডাউন গুলো তৈরি হতে পারে, ওয়ারহাউস গুলো তৈরি হতে পারে। 8 লাখ 10 লাখ করে ভাড়া সমস্ত তৃণমূলের নেতাদের কাছে যেত, সবাই জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি যেতেন না? নাকি যেত না এসব? নাকি নিশ্চয়ই যেত। সেই জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যখন তৃণমূলের পাপে কোনো মৃত্যু হয়, তখন আঁচলে করে মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা বেঁধে নিয়ে ঘোরে। শুধু মজার কথা, কি বললেন? পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব না, কি সমস্ত বললেন। সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, কেন 50 লাখ নয়? 10 লাখ টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোড়ার ডিম। যে দুটি সংস্থার গোডাউন ছিল, তারা 5 লাখ 5 লাখ করে দিয়েছে। কত বড় স্ক্যাম বা দুর্নীতি দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কোন মুখ নিয়ে? জানতে পারা গেছে ইনভেস্টিগেশনে, মহারাষ্ট্রে যে শ্রমিক মারা গিয়েছিলেন, জানতে পারা গেছে যে তারা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতে গিয়ে তারপর মৃত্যু হয়েছে। যে কোনো মৃত্যু দুঃখজনক, যে কোনো কারণেই হোক না কেন। ইভেন যেটা নিয়ে বেলডাঙায় অসভ্যতামি করা হলো, সেই শ্রমিক মারা গেছেন, তাকে বাইরে থেকে কোনো অত্যাচার করা হয়নি, গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যু হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু রাজ্য হেমন্ত সোরেনের পুলিশ জানিয়েছে তার গলায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে, এবং সেটা স্বাভাবিক, বাইরে থেকে কেউ করে দেয়নি। কিন্তু সেখানে হুজ্জুতি করতে দেওয়া হলো, পুলিশ ঘেরাটোপে হুজ্জুতি চলল, জাতীয় সড়ক অবরোধ বেলডাঙায়। ঠিক এখানেও এই পরিযায়ী শ্রমিকদের মৃত্যু বা কোনো তাদের সমস্যা নিয়ে পুরো নাটকটাই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বাংলা বাঙালি করতে চেয়েছিলেন, ফ্লপ করেছে। আর সেটা যে কতটা মিথ্যে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট ডিলিট করলো কেন তাদের পার্টি পেজ থেকে? এই জেনে ফেলেছে যে মৃত্যুর আসল কারণ কি। আচ্ছা, এতগুলো শিক্ষিত ছেলে মেয়ে যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নোংরামির জন্য, চাকরি চুরির জন্য এই রাজ্যে চাকরি নেই বলে তারা অন্য রাজ্যে পাড়ি দিয়েছেন, একজনও তো কেউ বলছে না যে কার্যত পশ্চিমবঙ্গ শহরটা তো বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে, কারণ সংসার চালাতে হবে, বাবা মাকে বাঁচাতে হবে, তাই তারা অন্য রাজ্যে চাকরি করছেন। তারা কেউ এসে বলছেন একবারও? একজনও শিক্ষিত ছেলে মেয়ে যারা পরিযায়ী হয়ে বাইরে চাকরি করছেন, শ্রমিক নয়, তারাও তো একই, তারা মেধা শ্রমিক। অর্থাৎ পুরো গল্পটাই ভুয়ো। ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট যা তৃণমূল মঞ্চ থেকে ঘোষণা দিয়েছে, সেই দিয়ে যা তৃণমূল বানিয়ে দিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীরা মুখে বাংলা ভাষা নিয়ে সেগুলো পয়সা দিয়ে তৃণমূলকে এখানে বানিয়ে
ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এবং ধরা পড়েছে। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের জন্য আমাদের বাংলা বলা যে শ্রমিকেরা রয়েছেন তাদেরকে সন্দেহের চোখে দৃষ্টিতে দেখতে পেয়েছে। ভুল করেছে মানুষ, কি করবে? কিন্তু তারপর বহু জায়গা থেকে যারা আমার দেশের হিন্দু আর মুসলমান পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করে তারা ধরে ধরে বার করেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী শ্রমিকগুলোকে। তোদের জন্য আমাদের মার খেতে হচ্ছে, তোদের জন্য আমাদের অপমানিত হচ্ছে, তোদের জন্য বাংলার অসম্মান হচ্ছে। এই ঘটনা তো ঘটেছে, তারাই দায়িত্ব নিয়েছেন যে এদের বের করতে হবে। মুসলমান সমাজের একটা বড় অংশ তারাও কিন্তু আজকে ক্ষিপ্ত হয়ে গেছে। তারা যদি ক্ষিপ্ত না হতেন তাহলে এসআইআর এর সময় বর্ডারে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে এত অনুপ্রবেশকারী আর রোহিঙ্গা আপনাদের ক্যামেরার সামনে আসতো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের সমস্যার জন্য দেখতে পাননি? পুরো বাঙালিরা দেখেছে যে স্বরূপনগরের বর্ডারে আমরা কি করে এসেছিলাম, আমরা কি করে অমুক ভান্ডার পেয়েছি, তমুক ভাতা পেয়েছি, বাংলাদেশি হয়েও কি করে ভোট দিয়েছি বলে উপারে পালিয়ে গেছেন। দুর্ভাগ্যজনক, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের এই টুপিবাজি সবাই ধরে ফেলেছে। আর পরিষ্কার যে দলের নামের সঙ্গে দুর্নীতি, খুন, জখম, হত্যা রোজ জড়িয়ে থাকে, মানুষের প্রাণ মানিজ্যত কেড়ে নেওয়া জড়িয়ে থাকে, সেই দলের নেতাকর্মী হয়ে পরিষ্কার মানুষের জন্য চোখের জল ফেললে লোকে ওনাদের কুমির বলবে। এসব না করা উচিত, আরো ধরা পড়ে যাবে। শেষ প্রশ্ন, এই যে বারবার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে বলে দেওয়া হয়, যেটা তুমি বললে যে বাংলা বাঙালি বিতর্ক টেনে আনা হয়, তাহলে শাসক দল থেকে এটা কেন নিশ্চিত করা হচ্ছে না যে এই রাজ্যে শ্রমিকরা বাইরে কাজ করতে যাবে না, এখানেই কাজ করুক? দেখুন, প্রায় 60 লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হয়েছেন এই রাজ্য থেকে। কি করে কোন মুখে বলবে তৃণমূল তিনি হিন্দু আর মুসলমান হোক? এই যে তৃণমূলের ছোঁড়া বোমে কালীগঞ্জের যে বাচ্চা মেয়েটা মারা গেল, তামান্না খাতুন, তার পরিযায়ী শ্রমিক বাবা যাতে মেয়ে একটু ভালোভাবে পড়াশোনা করতে পারে, 2 পয়সা একটু সঠিকভাবে রোজগার করতে পারে, সেই জন্য অন্য রাজ্যে গিয়েছিলেন। এই রাজ্যে তো রোজগারটা তেমন নেই, তাই তাদের মতো অনেকেই চলে যান, তিনি হিন্দু আর মুসলমান। আর ফিরে এসে দেখলেন যে তৃণমূলের ভোট লুঠের জয়, সেই আনন্দে ছোঁড়া বোমে তার ফুটফুটে বাচ্চা মেয়েটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। তোলাবাজির জন্যই তো এখানে শিল্প উঠে যাচ্ছে। রাজ্যসভায় আমাদের সম্মানীয় সাংসদ, রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য যে প্রশ্ন উত্তর পর্ব ছিল সেখানে যে তথ্য পরিবেশিত হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে কয়েক বছরে 6,688টা কারখানা উঠে গেছে, অন্য রাজ্যে শিফট করে গেছে ব্যবসা। 36টার উপরে বড় কারখানা এই তোলাবাজির জন্য, চাঁদাবাজির জন্য, জুলুমবাজির জন্য উঠে চলে গেছে। ভারী শিল্প, যার মধ্যে লাস্ট ছিল ব্রিটানিয়া বিস্কুটের, আমাদের গর্বের ব্রিটানিয়া বিস্কুট, উড়িষ্যায় চলে গেল বিজেপি শাসিত রাজ্যে। কেন্দ্রীয় অনুদানে এই রাজ্যটা চলছে। বাকি এই কলকারখানা থেকে মানুষের যে ট্যাক্স, তার বাইরে কলকারখানাগুলোর রোজগার থেকেই যত শিল্প সমৃদ্ধ হবে তত বেশি করে ট্যাক্স পড়বে রাজ্য সরকারের কোষাগারে। তোলাবাজির জন্য শিল্প চলে গেছে, বাণিজ্য চলে গেছে, ফলে ট্যাক্স কম উঠে আসছে। যদি ট্যাক্স কম উঠে আসে তাহলে এই হাসপাতাল, রাস্তাঘাট, চিকিৎসা এগুলো চলবে কি করে? ওই ট্যাক্সের টাকা দিয়েই তো হয়। তোলাবাজি বন্ধ হবে, জুলুমবাজি বন্ধ হবে, চুরি জচ্চুরি বন্ধ হবে তৃণমূলের। তবে যে কোনো ব্যবসায়ী তারা এই প্রতিবার শিল্প সম্মেলন হয়, মমতা বন্দ্যোপাধ্যায় চা খাওয়াতে ডেকে নিয়ে আসেন বড় বড় শিল্পপতিদের, যা দেখে দেখে আমাদের চোখ পচে গেল। তারা আসেন, তারা প্রতীক্ষা করেন সরকার কবে পাল্টাবে, তারপর আমরা এখানে কারখানা তৈরি করব যেখানে এই রাজ্যে রোজগারও বাড়বে, বেকার লোকেদের হাতে কাজও যাবে, পরিযায়ী শ্রমিক হওয়ার সংখ্যা কমবে ক্রমশ, তারা ফিরে আসবেন এখানেই কাজ করতে। সেই প্রতীক্ষায় আমরা রয়েছি সরকার পাল্টাবার। বাংলাদেশে নির্বাচনের ভোটের ফল প্রকাশ হয়েছে, যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে বর্ডার এলাকা
সেখানে জামায়াতদের জয় হয়েছে। আপনারা বারবার অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন, বিএসএফ কে এখনো পর্যন্ত জমি দেওয়া হয়নি। এটা কতটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে বাংলার জন্য? দেখুন, পশ্চিমবঙ্গবাসী যারা আমরা এপারে থাকি, যারা ওপারের খবর রাখি, কারণ আমরা এক মাটিরই মানুষ ছিলাম, মুসলিম লীগের অত্যাচারে, তাদের ইচ্ছায় এবং কমিউনিস্ট পার্টির সাহায্যে আমাদের এই এপার ওপার দুপার বাংলাকেই পূর্ব পাকিস্তান বানাবার চক্রান্ত হয়েছিল। শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মেঘনাদ সাহা, এই ধরনের গুণী ব্যক্তিদের আপত্তি, আরো বহু মানুষের আপত্তি, আমাদের এই পারে থেকে যাওয়া যারা বাঙালি তাদের প্রবল আপত্তিতে এবং আন্দোলনে আমরা ওপারে যাওয়া থেকে বেঁচে যাই এবং শ্যামাপ্রসাদ মুখার্জিদের জন্যেই এই পশ্চিমবঙ্গের জন্ম হয়, যেটা আমাদের হিন্দুদের হোমল্যান্ড। কেন এই কথাটা বললাম? কারণ এটার সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশের যে কোনো গুরুত্বপূর্ণ জায়গার নাম আজও দেখবেন যে হিন্দু রীতিনীতি সংস্কারের সঙ্গে বড় জড়িয়ে। তো যাই হোক, আমাদের আত্মীয় স্বজনেদের মন খারাপ হয় কারণ ওপারে আমাদের জমি বা ভিটে রয়েছে। ছেড়ে চলে এসেছিলাম কেন? এইখানেই গল্প শুরু। ভারত বাংলাদেশ মানে এপার বাংলা ওপার বাংলা। শ্যামাপ্রসাদ মুখার্জি তো আমাদের বাঁচিয়ে এপারে রেখে দিলেন, যে ইতিহাস গুলিয়ে দিতে চায় মুসলিম লীগ দলটার সমর্থনকারী কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার বর্তমান প্রজন্ম, এই সিপিএম। আমাদের ইমোশন ওখানে পড়ে থাকে। ওখানের একের পর এক জায়গা, জায়গির, জমিদারি সমস্ত হিন্দু মানুষজনের ছিল। যাই হোক, এবার ওপারে যে অগণিত হিন্দুরা ছিলেন, এই জামাতে ইসলাম দলটি, এটার বলবার কারণ এটাই, বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধের লড়াই লড়ছে, নিজের ভাষার জন্য লড়াই লড়ছে, মানে পূর্ব পাকিস্তান, তখনও বাংলাদেশের জন্ম হয়নি, তখন বাংলাদেশের মধ্যে থেকে যাওয়াই ইসলামিক কট্টর উগ্রবাদী দল জামাতে ইসলাম, শেখ মুজিবুর রহমান বা ওই সময় যারা বাংলাদেশকে স্বাধীন করতে চাইছে তাদের বিরুদ্ধাচারণ করেছিল। এবং পশ্চিম পাকিস্তান, আজকে যেটা মেন পাকিস্তান, তাদের যে সেনারা বাংলাদেশ মানে পুরোই পূর্ব পাকিস্তানে প্রশাসন চালাতেন, যারা অকাতরে নারীদের ধর্ষণ, হত্যা এগুলো করত, তাদের পুরোদমে সাহায্য করত এই জামাতে ইসলাম, যে দলটিকে মানুষ পরাস্ত করেছে বাংলাদেশের নির্বাচনে। কারেক্ট। এই দলটা ক্রমাগতই বিচ্ছিন্নতাবাদ, চরম উগ্র ইসলামিক মৌলবাদ, ইসলাম যে কথাগুলো বলে না বা ইসলাম যে কথাগুলো আজকে পাল্টাতে চায়, সেই মধ্যযুগীয় বর্বরতার চাপ, অভিঘাত, মহিলাদের বোরখার ভেতর ঢুকিয়ে দেওয়া, বাজারে বেরোতে না দেওয়া। আপনারা দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচালনায় যে অরাজকতার বাংলাদেশ তৈরি হয়েছিল তা সুপরিকল্পিত ছিল, এবং এই জামাতে ইসলামের কথায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস চলতেন। একের পর এক হিন্দুদের পোড়ানো হয়েছে। তার আগে কি হতো না? শেখ হাসিনার আমলে হতো, অনেক কম এই অত্যাচার। তো পুরোটাই জামাত কন্ট্রোল করত, এবং এটা পরিষ্কার বুঝতে পারা গেছিল যে ওখানে কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনের নামে যেটা হয়েছিল 2024-এ, ছাত্র আন্দোলনের নামে স্লোগান উঠেছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। অর্থাৎ এই হিন্দু নিধন, ভারত ঘৃণা,
সেই সুরটা আস্তে আস্তে পাল্টে গিয়েছিল এবং এই কোটা আন্দোলনের সঙ্গে একটা বড় অপশক্তি যুক্ত হয়, তারাই কন্ট্রোল করে ছাত্রদের। এখন যারা চোখের জল ফেলছিল কদিন আগে অবধি, বর্তমানে বিএনপি জয় হয়েছে। তারেক রহমান প্রয়াত খালেদা জিয়ার পুত্র, তিনি, তার দল ক্ষমতায় এসেছে, তিনি সম্ভবত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু মনে রাখতে হবে, যেভাবে অত্যাচার চলেছিল ওই ৭১-এর সময়তে, সেখানে হিন্দুরা তাদের নিজের ভিটেমাটি ছেড়ে এখানে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। বামপন্থী নেতারা যখন ওপারে এই একইভাবে হিন্দু নিধন হতো, তখন এখানে চুপ করে থাকতেন। এমনকি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির লোকজনদের যখন মারা হতো, খুন করা হতো, যারা এই প্যালেস্তাইন নিয়ে এখানে মিছিল করে, এই সিপিআইএম, যে পাকিস্তানের দুঃখে কেঁদে মিছিল করে এই সিপিআইএম, তারা মুখ বন্ধ করেছিল। মনে করুন, একের পর এক হিন্দু হত্যা যখন সাম্প্রতিক হচ্ছে, তখনও এখানে এরা চুপ করেছিল। কেন এই কথাটা বলছি? এখানেও ওই জামাতে ইসলাম, যে দলটি বাংলাদেশে পরাজিত হয়েছে, তাদের গ্রুপগুলো এখানে কাজ করছিল, বহাল তবিয়াতে ছিল, তৃণমূলের আদরে আপ্যায়নে। তৃণমূল এখানে তাদের ভোটার কার্ড অবৈধভাবে থাকবার ব্যবস্থাকে প্রায় বৈধ করার জায়গায় করে দিয়েছিল। এবং আমরা খেয়াল রেখে দিয়েছি যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বর্ডার জুড়ে যে বাংলাদেশের সীমানা, সেইখানে সবকটা জায়গায় যতটুকু জামাত জিতেছে, প্রায় ৬০-এর মতো সিট, এই মেজর সিটই কিন্তু এই পশ্চিমবঙ্গের বর্ডার ঘেঁষে, অর্থাৎ যেখানে উগ্রবাদ এবং মৌলবাদের কট্টরতা রয়েছে। এবং ঠিক এপারেও সেই বীজটাকে ছড়ানো হচ্ছিল, এবং সেই বীজের একটা অংশ বাবরি মসজিদ নির্মাণ, সেটা নয় কিনা এটা কেউই গ্যারেন্টি দিয়ে না বলতে পারছেন না। এই যে বাংলাদেশের মতো ওপারেও হিন্দুদের মন্দির ভাঙা, দুর্গাপুজোর সময় আজান হবে তাই ঢাক বাজবে না, দেবী দেবদেবীর মূর্তিদের গলা কেটে দেওয়া, স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া, এগুলো ঠিক ওপারে জামাতে ইসলামের যে উগ্রতা, সেটাকে নিয়েই এখানে চলতো। তাই পশ্চিমবঙ্গের লাগোয়া জেলায় এই জামাতে ইসলামের যে জয়, এটা উগ্রতার জয়, উগ্র ইসলামিক কট্টরতার জয়, যেটাকে হারিয়ে দিল বাংলাদেশেরই মুসলমান মানুষ। তো তাই আমার এখানে যে বর্বরতা চলছে উগ্র কট্টর ইসলামিক মৌলবাদের, তার যোগ যে ওপারে জামাতে ইসলামের সঙ্গে রয়েছে তা বলাই বাহুল্য, এবং এটাকেই বারবার প্রশ্রয় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, বাংলাদেশের বিএনপি জয়ী হয়েছে। বিএনপির থেকে প্রত্যাশা এইটা যে তারা ইসলামিক দল বলে নিজেদের দাবি করলেও তারা নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যারাই ওখানে রয়েছেন, তাদের সঙ্গে নাকি মানবিক আচরণের কথা বলেন। এবার যতক্ষণ তারা সেইটার প্রমাণ দেবেন, যতক্ষণ না দেবেন ততক্ষণ আমরা নিশ্চিত হতে পাচ্ছি না। এবং যেভাবে দীপু দাস দিয়ে শেষ করে এই কদিন আগে অব্দিও লাগাতার যেভাবে হিন্দু হত্যা বিভিন্নভাবে ঘটিয়ে চলেছে, ওপার বাংলার উগ্রবাদী কিছু লোকজন এবং লোকে ভিডিও তুলছে, কেউ আপত্তি তুলছে না। যারা আপত্তি তুলছে না, ঘটনা ঘটায়নি কিন্তু আপত্তি তুলছে না, ভিডিও তুলছে, তারাও কিন্তু এই উগ্র মৌলবাদের বিরুদ্ধে। তারা পৃথিবী থেকে হিন্দু শূন্য করে, গাজাতুল হিন্দ, তারা এইসবের কথায় আছে। তো যাই হোক, যেদিন আমরা বাংলাদেশকে আবার নতুন রূপে দেখতে চাইছি, তারেক রহমান তিনি বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলুন আগের মতো, এইটুকু চাইছি। তবে এটা খুব দ্রুত বুঝতে পারা যাবে যখন চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে অন্যায়ভাবে, যেভাবে এই ইউনূসের সরকার জামাতে ইসলামের ইচ্ছা পূরণ করবার জন্য অন্যায়ভাবে আটকে রেখেছিল, বিএনপি ক্ষমতায় এসে সবার আগে তাকে মুক্তি দিলে এই সামান্য ধারণাটুকু হবে যে না, ওখানে আর হিন্দু নিধন করবে না, মুখে মানবতার কথা বলছে বিএনপি।
শুধু এমনটা নয়, এটা কিছুটা সত্যি। তো যাই হোক, আমরা সতর্ক রয়েছি এপারে। ওপারে জামাতে ইসলাম পরাজিত হয়েছে, বাংলাদেশের ইসলামিক মানুষই তাদের পরাজিত করেছে। আমরাও চাই যে এপারে যে চুরি, জোচ্চুরি এবং উগ্রবাদ, হামলা, হুমকির প্রশ্রয় দেওয়া যে তৃণমূলী সরকারটা চলছে, সেটাকেও হিন্দু মুসলমান সবাই মিলে পরাজিত করুক। আমাদের এপারের ডক্টর মোহাম্মদ ইউনুস, ওখানে যখন দীপু দাসদের জ্বলন্ত জ্বালানো হয়, সরকার চুপ থাকে, পুলিশ চুপ থাকে, ঠিক এপারে চন্দন দাস, হরগোবিন্দ দাস, তাদের যখন ফালাফালা করে কাটা হয়, তখন মমতা সরকার চুপ থাকে, মমতা চুপ থাকেন এবং পুলিশ ফোন তোলেন না, মানুষ মরুক, হিন্দু মরুক। আমরা চাই ওপারেও এটার অবসান যেন তারেক রহমান ঘটান। আর এপারে এটাকে বন্ধ করতে গেলে একমাত্র উপায় গণতান্ত্রিক পদ্ধতিতে এই তৃণমূল সরকারের পতন এবং নতুন বিজেপি সরকারকে নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ।